হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি IC 57 ফায়ার অ্যান্ড কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্স। এই ফায়ার ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 1-এর আজকে আমরা পার্ট 4, ভিডিও নাম্বার 4 আজকে আমরা পড়ব। তো চলো দেখা যাক। প্রথমে আমরা আজকে পড়বো সেটা হচ্ছে কন্ডিশনস। তো এই ফায়ার পলিসিতে there are 15 conditions in the policy and the salient features of these conditions are outlined below. Basically ফায়ার যে পলিসি যেটা আমরা আগের পার্টে পড়েছি, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফায়ার অ্যান্ড স্পেশাল পেরিল পলিসি। তো সেই পলিসিতে টোটাল 15 কন্ডিশনস আছে। তো সেগুলো আজকে আমরা দেখে নেব। দেখো কি বলছে, দিস কন্ডিশন প্রোভাইডস দ্যাট দ্য পলিসি shall be voidable in the event of misrepresentation, misdescription or non-disclosure of any material particulars. যেটা আমরা জানি যে বেসিক প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে যেটা হচ্ছে আটমোস্ট গুড ফেথ, সেখানে বলা হয় যে পলিসিটার যদি কোনো মিসরিপ্রেজেন্টেশন হয় বা যদি কোনো মেটেরিয়াল ফ্যাক্টের নন ডিসক্লোজার হয়ে থাকে, তাহলে সেই পলিসিটা ভয়েডেবল হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা একটা কন্ডিশন। দিস ইজ reiteration of the principle of utmost good faith for the sake of emphasis. Okay. Next condition হচ্ছে all insurances under the policy cease after 7 days from the date of fall of displacement of any building or part of therefore. বেসিক্যালি বলা হচ্ছে যে বিল্ডিংটার ইন্স্যুরেন্স করা আছে সেটা যদি ভেঙে পড়ে যায় বা ধরো তার কোনো অংশ, তার কোনো পার্ট ভেঙে গেল, তাহলে সেই ভেঙে যাওয়ার 7 দিন পর পর্যন্ত ইন্স্যুরেন্সটা ভ্যালিড থাকছে। 7 দিনের মধ্যে বেসিক্যালি ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করতে হবে, কারণ তারপরে ধরো বিল্ডিংটা ভেঙে যাচ্ছে, তাহলে সেই বিল্ডিংটা ফিজিক্যালি আর নেই, তাহলে কিসের আর ইন্স্যুরেন্স থাকবে? তো সেই জন্য বিল্ডিংসটা ভেঙে যাওয়ার বা তার কোনো পার্ট যদি ভেঙে পড়ে, তাহলে তার 7 দিনের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করতে হবে। এরপর বেসিক্যালি ইন্স্যুরেন্স কোম্পানি ঠিক করবে যে সেই পলিসিটা আর এক্সিস্টেন্স থাকবে নাকি সেটা তোমার সেখানেই শেষ হয়ে যাচ্ছে, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি ডিসাইড করবে। This does not apply if such fall or displacement is caused by insured perils, loss or damage which is covered by the policy. যদি পলিসিতে কভার্ড কোনো ইনশিওর্ড পেরিলের জন্যই এরকম কিছু ভেঙে পড়ে যায়, তাহলে কিন্তু এই 7 days ক্লজটা তোমার ভ্যালিড থাকছে না। ঠিক আছে। However, if notice is given not later than 7 days of such fall, the company may agree to continue the insurance subject to revised terms and conditions and by endorsement of the policy. ঠিক আছে, তাহলে যেটা আমি বললাম যে 7 দিনের মধ্যে জানাতে হবে, এরপর কোম্পানি ডিসাইড করবে যে সে কি করবে। নেক্সট কন্ডিশন হচ্ছে দিস ইজ নোন অ্যাজ দ্য মেটেরিয়াল অল্টারেশন কন্ডিশন। আন্ডার any of the following circumstances the insurance ceases to attach as regards the property affected. দেখো কি বলছে যে changes in trade or manufacture or nature of occupation or other circumstances which increase the risk of loss or damage by insured peril. মানে যদি কোনো যে জিনিসটা সেখানে ট্রেড হচ্ছিল বা যে জিনিসটা সেখানে ম্যানুফ্যাকচার হচ্ছিল, যেটা নেচার অফ অকুপেশন ছিল, সেটাই চেঞ্জ হয়ে গেল, তার ফলে কি হলো, তার রিস্কটাও বেড়ে যেতে পারে বা রিস্কটা কমেও যেতে পারে। তো যদি রিস্কটা বেড়ে যায়, তো সেক্ষেত্রে সেটা ইনসিওরদের উচিত যে সেটা ইনসিওরারকে জানানো। তাহলে এটা হচ্ছে একটা কন্ডিশন। যদি ইনসিওর না জানায়, তাহলে কিন্তু ইন্স্যুরেন্সটা তোমার ভয়েডেবল হয়ে যেতে পারে। আনঅকুপেন্সি অফ দ্য বিল্ডিং ফর আ পিরিয়ড মোর দ্যান 30 days, মানে 30 days সেটাকে কেউ আনঅকুপাইড করে চলে গেছে, তো সেখানে কি চেঞ্জেস হচ্ছে বা কি রিস্ক হচ্ছে সেটা কেউ জানতেও পারছে না। তাহলে এরকম যদি কোনো ব্যাপার হচ্ছে, কোনো একটা বিল্ডিং 30 দিনের বেশি আনঅকুপাইড রয়েছে এবং সেটা ইন্স্যুরেন্স কোম্পানিকে তাহলে কিন্তু অবশ্যই জানাতে হবে, নোটিস করতে হবে। নেক্সট হচ্ছে ট্রান্সফার অফ ইন্স্যুরেবল ইন্টারেস্ট আনলেস বাই উইল অর অপারেশন অফ ল। মানে ট্রান্সফার অফ ইন্স্যুরেবল ইন্টারেস্ট মানে ধরো আমার কোনো একটা বিজনেস ছিল, আমি সেই বিজনেসটা অন্য কোনো পার্সনকে সেটাকে আমি ট্রান্সফার করে দিলাম, মানে সেটাকে আমি সেল আউট করে দিলাম, তাহলে সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে। কিন্তু যদি সেটা বাই উইল হয় বা মানে ধরো যার বিজনেস সে মারা গেল, যে মানে ইনশিওর যে ছিল সে মারা গেল, তখন বাই লই সেটা পাবে হচ্ছে তার লিগাল হায়ার, তাহলে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি
বাই ডিফল্ট জানতে পারবে, আদারওয়াইজ ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু ইনশিওর করতে হবে যদি আমি কাউকে প্রপার্টিটা সেল করে দিই। নেক্সট হচ্ছে দ্য ইনশিওরস ইনসিওরেবল ইন্টারেস্ট সিজেস, দ্য ইন্স্যুরেন্স অটোমেটিক্যালি সিজেস। তাহলে এটা বোঝা যাচ্ছে যখন ইনসিওর্ডের ইন্টারেস্টটা ইনসিওরেবল ইন্টারেস্টটা থাকছে না, তখন ইন্স্যুরেন্সটা অটোমেটিক্যালি বন্ধ, মানে সেই ইন্স্যুরেন্সটা শেষ হয়ে যাচ্ছে। মানে সেল অফ প্রপার্টির ক্ষেত্রে এটা বলা হচ্ছে। বা নতুন যে প্রপার্টিটা কিনে নিল, তাহলে সেক্ষেত্রে তার জন্য আবার আলাদা করে রিস্ক প্যারামিটার দেখা হবে, দেখে তার জন্য আলাদা করে ইন্স্যুরেন্স করতে হবে। নেক্সট হচ্ছে হাউএভার টু এক্সেপশনস আর মেড, দুটো এক্সেপশনস আছে। কি কি দেখো, অন ডেথ অফ দ্য ইনসিওর্ড দ্য পলিসি ভেস্টস ইন দ্য লিগাল হায়ার্স নেমড ইন দ্য উইল, আর ট্রাস্টি অর লিকুইডেটর in bankruptcy proceedings acquires insurable interest and becomes the insurer। মানে এক্ষেত্রে বলা মানে becomes the insured, মানে এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি, যেটা আমি বললাম যে যদি ইনসিওর্ড মারা যায়, তাহলে সেক্ষেত্রে তার লিগাল হায়ার সেই পলিসিটা, মানে সেই প্রপার্টিটার ওনার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্সটা সিজ হচ্ছে না। বা ধরো যে যদি ইনসিওর্ড যদি ব্যাংক্রাফট হয়ে যায়, তখন তার তখন সেই ইন্স্যুরেবল ইন্টারেস্টটা কার কাছে চলে যাবে? তার যে ট্রাস্টি রয়েছে অথবা তার যে ফাইন্যান্সার রয়েছে তার কাছে চলে যাবে, কারণ সে তখন ইনসিওর্ড হয়ে যাবে। সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইন্স্যুরেন্স সিজ হচ্ছে না, যদিও ইন্স্যুরেবল ইন্টারেস্টটা তখন আর কিন্তু সেই আগের ইনসিওরে থাকছে না, তখন নতুন একজনের হচ্ছে, তার ক্ষেত্রেও এক্ষেত্রে সিজ হচ্ছে না। আরেকটা হচ্ছে দেখো, দ্য ইন্স্যুরেন্স মে বি কন্টিনিউড if the insured before the occurrence of any loss or damage obtains sanction of the company through endorsement। মানে যদি এন্ডোর্সমেন্ট করে লসের আগেই সেটাকে ইনসিওর্ড যদি চেঞ্জ করা হয়, তাহলে সেক্ষেত্রেও পলিসিটা কন্টিনিউ থাকতে পারে। ঠিক আছে, মানে লস হয়ে যাওয়ার পর জানাচ্ছে যে আগের ইনসিওর্ড এখন আর নেই, এখন অন্য একজন ওনার হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা হবে না। সেটা যদি লসের আগেই যদি সেটা ইনফর্ম করে যদি কাউকে সেল আউট করা হয়, সেক্ষেত্রে ইনসিওরার দেখে সেই ইন্স্যুরেন্সটাকে চাইলে কন্টিনিউ করতেও পারে। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট কন্ডিশন হচ্ছে দ্য ইন্স্যুরেন্স ডাজ নট কভার এনি লস অর ড্যামেজ টু প্রপার্টি হুইচ অ্যাট দ্য টাইম অফ লস অর ড্যামেজ ইজ ইনসিওর্ড বাই এনি মেরিন পলিসি। মানে যদি কোনো একটা প্রপার্টি, যদি সেই লসটা যদি দেখা যায় যে প্রপার্টির লস যদি দেখা যায় যে মেরিন পলিসির আন্ডারে কভার রয়েছে, তাহলে কিন্তু সেটা আর ফায়ার ইন্স্যুরেন্সে কভার করা যাবে না, কারণ মেরিনের মধ্যেই ফায়ার ইন্স্যুরেন্স থাকে, ইনক্লুড থাকে, তাহলে সেটা সেই মেরিন ইন্স্যুরেন্সে সেটা পেয়েবেল হবে। এবার যেটা এক্সেস যে লসটা, যেটা মেরিনে কভার নেই, সেই এক্সেস লসটা তখন এই ফায়ার পলিসিতে পেয়েবেল হবে। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। বাট দ্য পলিসি উইল কভার অনলি দ্য এক্সেস বিয়ন্ড দ্য অ্যামাউন্ট পেয়েবেল আন্ডার দ্য মেরিন পলিসি, দিস ইজ নোন অ্যাজ মেরিন ক্লজ। মানে এটা জেনারেলি মেরিন কার্গোর ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, কার্গোর কোনো কার্গোর ক্ষেত্রে এই ক্লজটা অ্যাপ্লিকেবল বেসিক্যালি হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কন্ডিশন দেখো, দ্য ইন্স্যুরেন্স মে বি টার্মিনেটেড at any time by the insured and the premium is refunded at short period scale or by the company on 15 days notice, and the premium for the unexpired term is refunded on pro rata basis। তাহলে এটা সব ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই পেয়েবেল, যে যদি ইনসিওর্ড সেটাকে ইন্স্যুরেন্সটাকে টার্মিনেট করে দেয়, তাহলে সেটা এনি টাইম সে করতে পারে, এবং সেক্ষেত্রে তার যে রিফান্ড হবে প্রিমিয়ামে সেটা হবে অ্যাট শর্ট পিরিয়ড স্কেল। এবং যদি ইনসিওরার মানে ইন্স্যুরেন্স কোম্পানি যদি ইন্স্যুরেন্সটাকে টার্মিনেট করে, তাহলে তাকে 15 দিনের একটা নোটিশ দিতে হবে, এবং প্রিমিয়ামটা তখন রিফান্ড হবে অন প্রো রাটা বেসিস। ওকে, নেক্সট কন্ডিশন, দিস কন্ডিশন ইজ ইন 2 পার্টস অ্যান্ড ইজ নোন অ্যাজ ডিউটি টু ইনসিওর্ড ক্লজ। এটা হচ্ছে ডিউটি টু ইনসিওর্ড ক্লজ। দেখো কি বলছে, ফার্স্ট পার্ট দেখো কি বলছে, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কন্ডিশন lays down the duties of the insured in the event of loss or damage and the procedure to be followed by him। মানে যদি কোনো লস অর ড্যামেজ হয়, তাহলে ইনসিওর্ডের কি ডিউটি রয়েছে। দ্য রিকোয়ারমেন্টস আর immediate notification of the loss to the company, submission within 15 days of the loss or within such extension as may be granted by the company of a written statement of the claim giving full particulars of the loss or damage
and of the property affected and details of the insurances if any. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইনসিওরের দায়িত্ব যে মানে 15 দিনের মধ্যে ম্যাক্সিমাম ইনসিওরারকে লসের সমস্ত রকম ডিটেলস প্রোভাইড করা। ঠিক আছে, সাবমিশন অফ অল রিজনেবল ইনফরমেশন অ্যান্ড প্রুফ ইন রেসপেক্ট অফ দ্য ক্লেম অ্যাট দ্য ইনসিওর্ডস এক্সপেন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিক্লারেশন অন ওথ অর ইন আদার লিগাল ফর্ম অফ দ্য ট্রুথ অফ দ্য ক্লেম। দিস ইজ রেয়ারলি ইনসিস্টেড আপন ইন প্র্যাকটিস, মানে এটা প্র্যাকটিসে বলতে চাইছে যে হয় না। নেক্সট হচ্ছে the condition expressly provides that compliance with its terms is precedent to insurer's liability. আচ্ছা, নেক্সট হচ্ছে although an independent loss assessor is appointed by the insurer to report on the cause and extent of loss, the provisions of this condition are still binding on the insured. মানে বলা হচ্ছে যে কোনো একটা লসের ক্ষেত্রে ইনসিওরার জেনারেলি কি করে, একজন ইন্ডিপেন্ডেন্ট লস অ্যাসেসর অ্যান্ড সার্ভেয়ারকে ডেপুট করে, যিনি গিয়ে লসটাকে অ্যাসেস করে থাকেন। কিন্তু তা ক্ষেত্রেও মানে ইনসিওরার যদিও সার্ভেয়ারকে পাঠাচ্ছেন লসটা অ্যাসেস করার জন্য, কিন্তু তাও ইনসিওরের এই দায়িত্বগুলো কিন্তু থাকছেই যে তাকে সেই লসটার ব্যাপারে সমস্ত কিছু ইন ডিটেলস জানাতে হবে এবং সেগুলো যাতে সত্যি সেটাও তাকে মানে সেই সত্যতাটাও তাকে রাখতে হবে। ঠিক আছে, ইমিডিয়েট নোটিশ দিতে হবে। হচ্ছে সেকেন্ড পার্টটা দেখি। দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কন্ডিশন ইজ নোন অ্যাজ লিমিটেশন কন্ডিশন। দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন দ্য লায়াবিলিটি অফ দ্য ইনসুরার ফর এনি লস ইজ এক্সটিংগুইশড আফটার দ্য এক্সপায়ারি অফ 12 months from the date of the loss unless the claim is the subject of pending action or arbitration। মানে বলা হচ্ছে যে লসটা হওয়ার 1 বছর পর্যন্ত ক্লেমটা ভ্যালিড থাকতে পারে। ঠিক আছে, এবং যদি সেটা কোনো কারণে পেন্ডিং না থাকে, মানে ধরো যদি সেটা কোনো একটা অ্যাকশনের জন্য বা ধরো কোনো একটা আরবিট্রেশন হবে সেটার জন্য ক্লেমটা পেন্ডিং হচ্ছে, তাহলে সেটা এই কন্ডিশনটা অ্যাপ্লাইড নয় যে 1 বছর। কিন্তু জেনারেলি অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন বলছে দ্য লায়াবিলিটি অফ দ্য ইনসিওরার ফর দ্য লস ইজ এক্সটিংগুইশড আফটার দ্য এক্সপায়ারি অফ 12 months। মানে 1 বছর পর্যন্ত লসটা হওয়ার 1 বছর পর্যন্ত ক্লেমটা ভ্যালিড থাকবে। মানে 1 বছরের মধ্যেও যদি ইনসিওর্ড ক্লেম করে এবং সেটা যদি ভ্যালিড একটা লস হয়ে থাকে, জেনুইন লস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই লসটা পেয়েবেল। ঠিক আছে, এবং যদি দেখা যায় যে 1 বছর হয়ে গেছে কিন্তু তখনও কেন পেন্ডিং, না হয়তো আরবিট্রেশন তখনও কমপ্লিট হয়নি, তাহলে সেক্ষেত্রে সেই ক্লেমটা 1 বছরের সেই ক্লজটা তখন আর অ্যাপ্লাই হবে না। আরবিট্রেশনে কেন যাবে, মানে ধরো ক্লেমটা ধরো ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিট করেছে যে হ্যাঁ ক্লেমটা জেনুইন ক্লেম, এই ক্লেমটা পেয়েবেল, কিন্তু কতটা অ্যামাউন্ট পেয়েবেল সেই অ্যামাউন্টটা ঠিক হচ্ছে না, বা ইনসিওরার যেটা বলছে সেটাতে ইনসিওর রাজি হচ্ছে না, তখন সেক্ষেত্রে আরবিট্রেশন হবে, সেখানে অ্যামাউন্টটা ঠিক করা হবে। তো সেই সিনারিওটার জন্য বা সেই সিচুয়েশনটার জন্য ক্লেমটা পেন্ডিং হয়ে রয়েছে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আদারওয়াইজ ক্লেম 1 বছরের মধ্যে পেমেন্ট করে দিতে হবে ইনসিওরারকে, তারপরে আর ক্লেমটা ভ্যালিড থাকছে না। ফার্দার, ইফ লায়াবিলিটি ফর এনি ক্লেম ইজ ডিসক্লেমড বাই দ্য ইনসিওরার and the insured has not filed a suit in court of law within 12 calendar months from the date of the disclaimer, then the claim is deemed to be abandoned and cannot be recovered thereafter। মানে বলছে যে ইনসিওর্ড যখন ধরো বলছে যে ক্লেমটা ধরো ইনসিওরার রেপুডিয়েট করে দিল, মানে ক্লেমটা সে ভয়েড করে দিল, তার 1 বছরের মধ্যে ইনসিওর্ড যদি চায় তাহলে সে কোর্টে কেস ফাইল করতে পারে। তার কাছে তাহলে 1 বছর সময় থাকছে, ক্লেমটা রেপুডিয়েট করে দেওয়ার পরে সে কোর্টে যেতে পারে, এবং সেখানে যদি কেসটা যদি ইনসিওর যদি যেতে, তখন ইনসিওরার ক্লেমটা পেমেন্ট করবে যে অ্যামাউন্টটা কোর্ট বলবে সেটা। ইন আদার ওয়ার্ডস দ্য ক্লেম বিকামস টাইম বার্ড। ঠিক আছে, দিস কন্ডিশন প্রোভাইড নেসেসারি প্রোটেকশন টু দ্য ইনসিওরার এগেনস্ট inordinate delay on the part of the insured in sustaining the claims. Next condition দেখো, the conditions gives right to the insurance company to enter the premises where loss has occurred। মানে এই কন্ডিশনে বলা হচ্ছে যে যেখানে লস হয়েছে
সেখানে ইন্স্যুরেন্স কোম্পানি এন্টার করবে, মানে ইন্স্যুরেন্স কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ সেখানে এন্টার করার তার রাইট থাকছে, টেক পজেশন অফ দ্য প্রপার্টি অ্যান্ড ডিল উইথ ইট অ্যাজ মে বি নেসেসারি and sell such property for account of all concerned. This is known as the right of entry condition. মানে যে জায়গাটা লস হয়েছে সেই জায়গাটা এন্ট্রি করবে ইন্স্যুরারের রিপ্রেজেন্টেটিভ, এবং সেখানে যেটা যেটা নেসেসারি করার, যদি সেখানে কিছু স্যালভেজ করার থাকে তাহলে সেটাও ইন্স্যুরেন্স কোম্পানি করবে। This condition further provides that exercise of these rights does not mean that liability for loss is admitted. মানে ইন্স্যুরার কোনো একটা প্রপার্টিতে লস হয়েছে, সেখানে ইন্স্যুরার এন্ট্রি করলো, সেখানে সবকিছু অ্যাসেস করলো, লসটা অ্যাসেস করলো, তার মানেই এটা নয় যে যে লাইবিলিটি সেটা ইন্স্যুরার অ্যাডমিট করেছে, এটা মানেই কিন্তু এটা নয়। বেনিফিট আন্ডার দ্য পলিসি ইজ ফরফিটেড ইফ দ্য ইনশিওর্ড ডাজ নট কোঅপারেট। ইনশিওর্ডকে কোঅপারেট করতে হবে অবশ্যই। দ্য ইনশিওর্ড হ্যাজ নো রাইট টু অ্যাবান্ডন দ্য প্রপার্টি টু দ্য ইন্স্যুরার্স ওয়েদার টেকেন পজিশন অফ অর নট বাই দেম। মানে ইনশিওরার যদি সেই পজিশন যদি নিয়েও নেয় তাহলেও কিন্তু ইনশিওর সেই প্রপার্টিটা ছেড়ে দিতে পারবেন। মানে ইনশিওর এটা বলতে পারবে না যে আমার টোটাল লস হয়ে গেছে, আমাকে তুমি আমি প্রপার্টিটা অ্যাবান্ডন করে দিচ্ছি, তুমি আমাকে যেটা সাম ইনশিওর ছিল সেটা তুমি আমাকে পেমেন্ট করে দাও, আমি প্রপার্টিটা অ্যাবান্ডন করে দিচ্ছি, এটা ইনশিওর বলতে পারবে না। এই ডিসিশনটা নেবে হচ্ছে ইনশিওরার, ঠিক আছে। The right of abandonment arises under a marine policy where the insured can abandon to the insurer property which is extensively damaged and claim a constructive total loss. মানে বলতে চাইছে যে এই অ্যাবান্ডনমেন্ট যে প্রিন্সিপালটা সেটা মেরিন পলিসিতে থাকে, সেটা ফায়ারের ক্ষেত্রে থাকে না। সেক্ষেত্রে এই ফায়ারের ক্ষেত্রে এই ডিসিশনটা মানে টোটাল লস হয়েছে কি হয়নি সেই ডিসিশনটা নেবে হচ্ছে ইনশিওরার, ঠিক আছে। কিন্তু মেরিন পলিসিতে একটা ক্লজ আছে যেখানে ইনশিওর্ড চাইলে বলতে পারে যে এই জিনিসটা আমি আর কিছুই যা হয়েছে সবটাই তোমার ইনশিওরারকে দিয়ে দেবে, তাতে যদি কিছু স্যালভেজ হয় বা কিছু যদি লাভ হয় সেটা ইনশিওরার করে নেবে, এবং তার বদলে যে ভ্যালুটাতে পলিসিটা ইন্স্যুরেন্স করা হয়েছিল সাম ইনশিওর যেটা, সেটা ইনশিওরকে পেমেন্ট করে দেবে, যেটাকে যেহেতু মেরিন পলিসি হয় হচ্ছে এগ্রিড ভ্যালু বেসিসে, সেহেতু এটা হতে পারে, বাট ফায়ারের ক্ষেত্রে এটা হবে না। মানে প্রপার্টিটাকে অ্যাবান্ডন করার রাইট ইনশিওর্ডের থাকছে না। দিস রাইট ইজ হাউএভার ডিনাইড আন্ডার আ ফায়ার পলিসি, ঠিক আছে। নেক্সট দেখো একটা কন্ডিশন বলছে, দিস কন্ডিশন ডিলস উইথ ফ্রড। According to this condition, all benefits under the policy shall be forfeited in the following circumstances. মানে যদি এই ধরনের সার্কামস্টান্সেস হয় তাহলে পলিসিটা ভয়েডেবল হয়ে যাবে। কি কি? The claim is fraudulent. The claim is supported by a false declaration. Fraudulent means are used by the insured or anyone acting on his behalf. মানে ইনশিওর্ড নিজে অথবা তার বিহাফে যে কাজ করছে সে যদি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করে থাকে তাহলেও ক্লেমটা void হয়ে যাবে। Loss or damage is caused by willful act of the insured or with his connivance. This is the pro rata average condition. If the property hereby insured shall at the eruption of fire or at the commencement of damage by any other peril insured be collectively of greater value than the sum insured thereon, then the insured shall be considered as being his own insurer for the difference and shall bear a rateable proportion of the loss accordingly. মানে বলতে চাইছে যে যদি এরকম দেখা যায় যে যে লসটা হলো সেই লসটা সাম ইনসিওর্ডের থেকে বেশি হয়ে গেছে, তখন সেক্ষেত্রে সেই যে প্রপোর্শনটা তার রেটেবল প্রপোর্শনের জন্য মনে করা হবে যে ইনসিওর্ড নিজেই ইনসিওরার, মানে নিজেকে নিজেই তাকে কম্পেনসেট, মানে নিজেকে নিজেই সেই লসটা ভরপাই করতে হবে, সেটা ইনসিওরার দেবে না। এটাই হচ্ছে প্রো রাটা অ্যাভারেজ কন্ডিশন। নেক্সট হচ্ছে এভরি আইটেম ইজ মোর দ্যান ওয়ান অফ দ্য পলিসি শ্যাল বি সেপারেটলি সাবজেক্ট টু দিস কন্ডিশন, ঠিক আছে। মানে এখানে প্রত্যেকটা আইটেম ওয়াইজ তার সাম ইনসিওরটা দেখা হবে, সেই অনুযায়ী সেটাকে রিএম্বার্স করা হবে।
নেক্সট হচ্ছে দিস ইজ ইউজুয়াল কন্ট্রিবিউশন কন্ডিশন। কন্ট্রিবিউশন কন্ডিশন আমরা জানি, if there is more than one policy covering the same property by similar peril, in the event of loss the company will be liable to pay only the rateable proportion of the loss। মানে ধরো দুটো কোম্পানির কাছে লস ইন্স্যুরেন্স করে রেখেছে যে কোনো মানে সেম পেরিলের জন্য, এবার যদি লস হয় তাহলে যার কাছে যতটা প্রপোর্শনে ইন্স্যুরেন্স করা আছে সে সেই প্রপোর্শনটা পেমেন্ট করবে। নেক্সট হচ্ছে দিস ইজ সাবরোগেশন কন্ডিশন। ইনসিওরস রাইট অ্যান্ড রেমিডিজ টু অবটেন রিলিফ অর indemnity from other parties are subrogated to the insurers who are entitled to these rights even before they indemnify the loss। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সাবরোগেশন কজে বলা হচ্ছে যে লসটা ইনসিওরডকে দেওয়ার আগেও কিন্তু ইনসিওরার চাইলে থার্ড পার্টির কাছ থেকে লসটা রিকভারি করতে পারে। ঠিক আছে, এটাই ফায়ারের ক্ষেত্রে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে দ্য আরবিট্রেশন কন্ডিশন প্রোভাইডস অ্যাজ ফলোজ, এনি ডিসপুট অর ডিফারেন্স as to the quantum to be paid under this policy shall independently of all other questions be referred to arbitration। মানে যদি কোনো কোয়ান্টাম নিয়ে কোনো ডিসপুট হয়, মানে কতটা অ্যামাউন্ট ক্লেমের পেয়েবল হবে সেটা নিয়ে যদি কোনো ডিসপুট হয় তাহলে সেক্ষেত্রে আরবিট্রেশনের কাছে সেটা যেতে পারে। নো ডিসপুট অর ডিফারেন্স শ্যাল বি referred to arbitration if the company has disputed or not accepted liability under the policy। মানে ইন্স্যুরেন্স কোম্পানি যদি লাইবিলিটিটা অ্যাকসেপ্ট না করে, মানে ক্লেমটাকে যদি রিজেক্ট করে দেয়, তাহলে সেক্ষেত্রে আর কিন্তু সেটা আরবিট্রেশনের কাছে যাবে না। A sole arbitrator is to be appointed in writing by the parties। নেক্সট হচ্ছে দেখো বেসিক্যালি আরবিট্রেশনের ক্ষেত্রে কি হয়, আরবিট্রেশনের ক্ষেত্রে হচ্ছে ইনসিওরার একজন আরবিট্রেটরকে অ্যাপয়েন্ট করে এবং ইনসিওরের তরফ থেকে একজন আরবিট্রেটরকে অ্যাপয়েন্ট করে, এবং সেই দুজন আরবিট্রেটর আবার একজন আম্পায়ার আরবিট্রেটরকে অ্যাপয়েন্ট করে। এইভাবে ক্লেমটাকে সলিউশন করা হয়। নেক্সট হচ্ছে ইফ দ্য পার্টিজ ক্যান নট এগ্রি আপন আ সিঙ্গেল আরবিট্রেটর উইদিন 30 days of any party invoking arbitration, the same shall be referred to a panel of 3 arbitrators, one to be appointed by each of the parties and the third arbitrator to be appointed by such 2 arbitrators। মানে বেসিক্যালি কি হয়, প্রথমে ইনসিওরার বা ইনসিওর যে কোনো একজন একটা আরবিট্রেটরকে অ্যাপয়েন্ট করে, এবার সেই আরবিট্রেটরে ধরো অন্যজন স্যাটিসফাইড হচ্ছে না, সেই আরবিট্রেটর যে তোমার যে অ্যামাউন্টটা বলছে সেটাতে আর একজন পার্টি স্যাটিসফাই হচ্ছে না, তখন তার আবার 30 দিনের মধ্যে অন্যজন পার্টি আর একজন আরবিট্রেটরকে নিয়ে আসে এবং এই দুজন আরবিট্রেটর মিলে আর একজন আম্পায়ার আরবিট্রেটরকে নিয়ে আসে, এবং এই তিনজনে মিলে মানে আম্পায়ার আরবিট্রেটর এই দুজন আরবিট্রেটরের কথা শুনে যে ফাইনাল ডিসিশনটা নেবেন সেটাই ফাইনালাইজ হয়। আরবিট্রেশন শ্যাল বি কন্ডাক্টেড আন্ডার দ্য প্রভিশন অফ আরবিট্রেশন অ্যান্ড Conciliation Act 1996। The award by arbitrator shall be condition precedent to any right of action or suit upon the policy। ঠিক আছে, the object of this condition is to ensure that disputes are settled quickly। যাতে কুইকলি কোর্টে কেস ফাইল করলে অনেক টাইম টেকিং ব্যাপার সেটা, কিন্তু সেটা না করে যদি তাড়াতাড়ি কেসটাকে সলভ করা যায় সেই জন্য এই আরবিট্রেশন মেথডটা রয়েছে। আরবিট্রেশন প্রসিডিওর ইজ লেস এক্সপেন্সিভ দ্যান লিটিগেশন। Arbitration is also a private process, hence it avoids undue publicity to the insurers of an adverse nature। Next হচ্ছে দেখো condition হচ্ছে next condition, every notice or other communication to the company required by this condition must be written or printed। Next condition হচ্ছে the full sum insured has to be maintained throughout the currency of the policy upon the settlement of loss pro rata premium from the date of loss to the date of expiry shall be payable by the insured। মানে বলতে চাইছে যে সাম ইনসিওরটা কিন্তু ফায়ারের ক্ষেত্রে কখনোই কমবে না। মানে ধরো 1 বছরের মধ্যে কোনো একটা লস হলো, যে অ্যামাউন্টটা লস হলো সেই অ্যামাউন্টটার জন্য সেই অ্যামাউন্টটা তো চলে গেল, সাম ইনসিওর থেকে কমে গেল, তো সেইটাই আবার রিইনস্টেট করার জন্য সেই অ্যামাউন্টটা আবার রিইনস্টেট করার জন্য একটা প্রোরাটা প্রিমিয়াম কেটে নেওয়া হবে। মানে বেসিক্যালি যে ক্লেমটা দেওয়া হবে সেখান থেকেই কেটে নিয়ে ক্লেমটা দেওয়া হবে যাতে সাম ইনসিওরটা যাতে না কমে যায়। দ্য এক্সট্রা প্রিমিয়াম শ্যাল বি ডিডাক্টেড ফ্রম দ্য নেট ক্লেম পেয়েবল। ক্লেম থেকেই ওই এক্সট্রা প্রিমিয়ামটা
ডিডাক্ট করা হবে। ওকে, তাহলে আজকে এতটাই। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো। এর পরের পার্টে আমরা চ্যাপ্টার 2 পড়ব। আজকে এতটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।